আমি এখনো পর্যন্ত এদের অন্তরে থেকে গেলাম, এদের এই ভালোবাসার প্রতি আমি শ্রদ্ধা জানাই। আমার কর্মজীবনের এই শেষ পর্যায়ে এসে আমি আর সেভাবে বলতে পারছি না। আমার স্যারদের বক্তব্য শোনার পর আমার দৃঢ় বিশ্বাস আমি এই সাতুলিয়া মাদ্রাসার জড় পদার্থ হলেও আমার নাম স্মরণ করবে, এটা আমার ভালোবাসার বিশ্বাস, আর কিছু না। এই জানলা দরজা, এই বিল্ডিং নিজের চোখের সামনে দেখাতো, সাজানো কিভাবে, কোন দিকে কি হবে না হবে, কোন দিকে স্টেজটা হবে, কোন দিকে বাথরুম হবে, বাথরুমের প্যান কি হবে, সমস্যা নিজের জানাতো। তাই এই জড় পদার্থ আমাকে স্মরণ অবশ্যই করবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। কর্মজীবনের কথা বলি, আজকের বিদায় অনুষ্ঠান হয়েছে বলে সত্যি কথা বলতে আমি জানতে পারলাম যে আমার কলিগরা আমাকে কতটা ভালোবাসে এবং কতটা সম্মানের জায়গা দিয়েছে। অনেকে আমার নামে অনেক ভালো কথা বলেছেন, আমি অতটা ভালো নয়, তবে একটা জিনিস, আমি আমার ডিউটিটা ভালো বুঝি, আমি আমার কাজটাকে খুব ভালো বুঝি। আমি যে কাজের দায়িত্বে আছি, যেটা আমাকে করতে বলা হয় বা আমার যতটা অধিকার, সেটা আমি ঠিকঠাক করে বুঝি। আমি চাকরি পাওয়ার আগে একটা গল্প পড়েছিলাম, দুটো বন্ধু একই কোম্পানিতে চাকরি করত। তা চাকরি শেষে, ডিউটি শেষে বাড়ি চলে গেছে, 5 কিলোমিটার হাঁটা পথ, হেঁটে হেঁটে বাড়ি চলে গেছে। বাড়ির দরজার কাছে একটা বন্ধুর হঠাৎ করে মনে পড়েছে অফিসের লাইট আর ফ্যান বন্ধ করা হয়নি। তো পাশের বন্ধুরাকে বলছে, চল ফিরে যাই, চল লাইট ফ্যানটা বন্ধ করে দিই। পাশের মধ্যে বাদ দিয়ে দিন, যা থাকতো। সে এলো না। যার মনে ইচ্ছা থাকলো লাইট ফ্যানটা বন্ধ করার জন্য, সে অতটা পথ আবার হেঁটে আসলো 5 কিলোমিটার, এসে লাইট ফ্যান বন্ধ করে আবার 5 কিলোমিটার পথ অতিক্রান্ত করে ফিরল। আমি সেই ধরনের। সবাইকে শুভেচ্ছা জানিয়ে অনেক দিন পর সামনাসামনি ভিডিওতে কথা বলতে এসেছি। মাঝে অনেক সময় সামনাসামনি কথা বলা প্রায় বাদে দিয়েছিলাম, কারণ আলটিমেটলি একজনের কথা বলায় কিন্তু সমাজ, পরিবেশ, পরিস্থিতি কিন্তু বদলে যায় না বা চেঞ্জ হয়ে যায় না। ভিডিওর শুরুর দিকে আমরা যেই দৃশ্যগুলো দেখতে পেলাম, সেখানে মূলত বিভিন্ন শিক্ষক তাদের চাকরি জীবনে, কর্মজীবনে বিদায় নিচ্ছেন। তাদের যে ছাত্রছাত্রী প্রত্যেকেই হৃদয় বিদারক, মর্মস্পর্শীভাবে তাদের বিদায় দিচ্ছেন, কেউ বা আবেগ আপ্লুত হয়ে যাচ্ছে। ভিতরে যে জিনিসটা দৃশ্যমান, সেটা হচ্ছে সম্মান। যে একজন শিক্ষক, তাকে আমি বা আমরা
সবাই মিলে কিভাবে আমরা সম্মান করতে পারি, সেই বিষয়গুলোই আসলে ভিডিওগুলোতে তুলে ধরা হয়েছিল। একজন শিক্ষকের এর চাইতে আসলে সুখের কোনো স্মৃতি হতে পারে না, যে উনি বিদায় নিচ্ছেন, তার স্টুডেন্টরা প্রত্যেকেই তাকে আবেগে আপ্লুতভাবে বিদায় দিচ্ছেন এবং তাকে ছাড়া মানে তাদের জীবন অচল, চলছে না। ওই দিনের মানে যেই বিষয়গুলো তাদের উপলব্ধি, এই ব্যাপারগুলো একটা শিক্ষকের একদম হৃদয় থেকে শুরু করে মানে জীবনের চরম লেভেল পর্যন্ত চলে যায় এবং উনি ভাবতেই থাকে যে আমি কিছু না কিছু করতে পেরেছি ছাত্রদের জন্য, সমাজের জন্য। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আমাদের দেশের একটা সরকারের পতন হওয়ার পর আমরা যে জিনিসগুলো দেখতে পেলাম, যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের, বিশেষ করে প্রধান শিক্ষকদের মানে শিশু তো যে কোমলমতি যেগুলো শিক্ষার্থীরা আছে, তারা জোরপূর্বক তাদেরকে বাধ্য করতেছে যে চাকরি ছেড়ে যাতে চলে যায় এবং সম্মান রক্ষার্থে হয়তো অনেকে সিগনেচার দিয়ে চলে যাচ্ছেন, কিন্তু দেখা যাচ্ছে সেখানেই হার্ট অ্যাটাক করছেন অথবা প্রচণ্ড একটা মানসিক কষ্ট নিয়ে, যন্ত্রণা নিয়ে হয়তো চাকরি থেকে অব্যাহতি দিচ্ছেন, কিন্তু তার একটা যে মানসিক কষ্ট, যন্ত্রণা, সেই যন্ত্রণার উপলব্ধি উনি ছাড়া কেউ মানে বলতে পারবে না। বিষয় যেটা দাঁড়িয়েছে যে একটা শিক্ষক উনি স্বেচ্ছায় চলে যাচ্ছেন বা অবসরে যাচ্ছেন, তার বয়স শেষ, সেখানে ছাত্রছাত্রীরা তাকে যে ঘিরে যে আবেগে আপ্লুত হয়ে যাচ্ছে। আর আবারও অপর দৃশ্যে কিছু কিছু বিষয়গুলো বাংলাদেশে যেটা ফুটে উঠেছে, যে ছাত্রছাত্রীরা চাচ্ছেন না যে উনি প্রধান শিক্ষক কিংবা শিক্ষক হিসেবে থাকেন। এটা কত বড় কষ্ট ওই শিক্ষক ছাড়া। এই কথাগুলো বলার আগে কিছু কিছু বিষয়গুলো আলোকপাত করা উচিত, যেরকম ছাত্র শিক্ষকদের সম্পর্ক। আমাদের যেই ছাত্র শিক্ষকদের সম্পর্কটা আছে বা থাকে, এটা মূলত একটা হৃদয়স্পর্শী বিষয়। ইংরেজি অথবা মেডিকেল সায়েন্স রিলেটেডভাবে যদি বলা যায়, তাহলে মানে হার্টের অ্যাপেক্স টু অ্যাপেক্স যে রিলেশনটা একটা ছাত্র বা শিক্ষকের, এটা যদি থাকে তাহলে বোঝা যাবে যে শিক্ষক অথবা ছাত্রদের সম্পর্কটা কতটা গভীর বা নিবিড় হতে পারে। এবং সেই সাথে একটা বিষয়গুলো উপলব্ধি করা যাচ্ছে, বর্তমান প্রেক্ষাপটে এই ব্যাপারগুলো একদম টোটালি মানে মিসিং। যে একজন শিক্ষক হয়তো বা আগেকার আমাদের যে শিক্ষকগুলো ছিলেন বা আমাদের বাবা মার সময়কার শিক্ষকগুলো, আমাদের বাবা মা তাদের বাচ্চাদের শিক্ষকের কাছে দেওয়ার সময় একটা কথা বলতেন যে আমার মাংসগুলো দরকার নেই, হাড্ডিগুলো দরকার, মানে শাসনের উপর যাতে থাকে যেভাবেই হোক। আমাদের ক্ষেত্রেও দেখেছি যে আমাদের বাসায় কোনো হোম টিউটর যদি আসতেন, হোম টিউটর আসলে তাদেরকে আমাদের বাবা মা বোঝাতেন যে যেভাবে হোক তার পড়াশোনা করার পাশাপাশি তার মানসিক বিকাশ ঘটানো এবং তার ভুল ত্রুটি শাসনের আওতাভুক্ত যাতে করা হয়। কিন্তু ইদানিংকালে বা তার চাইতে 7-8 বছর আগে থেকে এই জিনিসগুলো এমনভাবে বিলুপ্ত হয়ে গেছে যে মানে এমন কথা শব্দ পাওয়া যাচ্ছে যে আমার ছেলে মেয়ে আপনি শাসন করার কি, আপনাকে পড়তে দিছি, শুধুমাত্র পড়াবেন, এই পর্যন্ত। এই ব্যাপারগুলো আসলে মানে বলতে গেলে পুরোপুরি আমাদের শিক্ষা ব্যবস্থার যে কলাপস, যে বিষয়গুলো, এগুলো সব কিছু বলা লাগবে। আমাদের সাবেক যেই শিক্ষামন্ত্রী ছিলেন নাহিদ, উনি এটার সাথে মানে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত। উনি মূলত ছিলেন একজন কমিউনিস্ট ধারার রাজনীতিবিদ। তো কমিউনিস্ট ধারার রাজনীতি মোটামুটি সোভিয়েত ইউনিয়ন থেকে শুরু করে গণচীনের কিছু অংশ এবং ভারতেও থাকতে পারে, পাকিস্তানে উপলব্ধি করা যায় কিঞ্চিত পরিমাণ। তো এদের বিষয়গুলো কি ডেমোক্রেটিক আমাদের যে দেশগুলো আছে, বাংলাদেশ থেকে শুরু করে ভারতের কিছু অংশ, পাকিস্তান, সেই সাথে গঠনমূলকভাবে আমাদের সরকার থেকে শুরু করে আমাদের জনগণের ভিতরে একটা নিবিড়তম সম্পর্ক থাকবে। কমিউনিস্টদের ভাবগতি সম্পূর্ণরূপে আলাদা। তাদের যে লক্ষ্য নির্বাচন সেটা হচ্ছে সব কিছুতে তাদের একটা বিপ্লবী ধারা, যে সব জায়গাতেই বিপ্লব। যেখানে চালের দাম, তেলের দাম কেন বাড়লো, চলো আমরা একদম রাস্তায় নেমে 10-12 জন মিলে কথা বলি, কিছু উচ্চ চিৎকার, সেই সাথে তাদের সেখানে যাতে পুলিশ সরকার থেকে লোকজন আসার ফলে মানে একটা শুরু হয়। এটা কমিউনিস্টদের একটা রাজনৈতিক চিন্তাধারা। তো সেই ভদ্রলোক নাহিদ সাহেব যখন আমাদের শিক্ষা ব্যবস্থার মানে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নেন, ওনার একটা বিষয় কি যে উনি প্রথমেই এই আমাদের আগেকার যে শিক্ষা ব্যবস্থাটা সৃজনশীলের ভিতরে তিনি রূপান্তরিত করেছেন। এবং সৃজনশীল বিষয়টা আসার পর এমন একটা ঘটনা ঘটে, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় নতুন মাত্রার একটা দিক যুক্ত হয়। সেখানে
আমাদের অনেক শিক্ষক তারাই সৃজনশীল সম্পর্কে কিছু বোঝেন না, যার ফলে মূলত এই নকল আগে যেটা ছিল যে উঠে যাচ্ছিল, ধীরে ধীরে নকল মুক্ত একটা দেশ আমাদের পরীক্ষা ব্যবস্থা মানে বাস্তবায়ন হয়েছিল। তো সেখান থেকে এমন একটা অবস্থা, নকল তো দূরে থাক, প্রশ্ন হচ্ছে আমাদের ফেসবুক থেকে শুরু করে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে প্রশ্ন পাওয়া যায়। এবং A+ যে একটা মানে চালনা শক্তি, একটা মানসিক দক্ষতা একটা স্টুডেন্টের, যে এত বছর পড়াশোনা করলে এসএসসিতে সে কী রেজাল্ট করবে। আগে যে এরকম ছিল যে ডিভিশনে পাশ করলে 20 জনের বেশি কিন্তু স্ট্যান্ড করতে পারে না, বাকিরা হয়তো স্টার মার্ক 7.5 মার্কের ভিতরে কেউ যদি পায় তাহলে স্টার মার্কে রূপান্তরিত হয়ে যায়। কিন্তু A+, গোল্ডেন A+ এমন একটা অবস্থাতে সবাই পাচ্ছে। এমনকি কলেজ আছে যে এসএসসিতে শুধুমাত্র জিপিএ গোল্ডেন নিয়েই তাদের সায়েন্স, আর্টস অ্যান্ড কমার্স ফ্যাকাল্টি তারা মানে পরিপূর্ণ করেছে। কিন্তু তবুও আমাদের যেই বাচ্চাদের যেই রেজাল্ট ভালো, তাদের ভেতরকার যে আত্ম উপলব্ধি একটা থাকে, এই জিনিসগুলো ধীরে ধীরে বিলীয়মান হয়ে যায়। এখন এই কথাগুলো বর্তমান প্রেক্ষাপটে যে সরকার পতন থেকে শুরু করে এখন 2024 সালের সেপ্টেম্বর মাসের যে বিষয়গুলো, হয়তো অনেক কিছু আমার বক্তব্যের সাথে কনফ্লিক্ট করবে, যে না আমরা তো সরকারকে বদল করাইছি, আমরা বিপ্লবী বিষয়গুলো, কিন্তু এই আপনি সরকার বদল করালেন, কিন্তু আপনি শিক্ষককে লাঞ্ছিত করার অধিকার আপনাকে কে দিল? আর এই বিষয়গুলোতে শুধুমাত্র যে একপাক্ষিকভাবে যে স্টুডেন্টদের বা ছাত্রদের আমরা দায়ী করব তা না, কিছু কিছু মানে শিক্ষক এর সাথে জড়িত। এবং শিক্ষকের যেই গঠন প্রকৃতি, একটা অবয়ব আগে থাকতো যে পিতৃসুলভ অথবা বড় ভাইয়ের মতো বা বড় বোনের মতো একটা ম্যাডাম বা মায়ের মতো একজন ম্যাডাম, সেই জিনিসগুলো ধীরে ধীরে এমনভাবে বিলুপ্ত হয়ে গেছে যে আগে আমাদের বাবা মার বয়সী একটা শিক্ষকের কাছে কেউ একটা পড়লে নিরাপদ, সব সময় পড়াশোনা করবে। কিন্তু এখন এমনভাবে একটা বিষয়গুলো যে তাদের শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতনের পর্যায়ে এমনও কিছু বিকৃত মনস্তাত্ত্বিক যে শিক্ষকের আবির্ভাব বাংলাদেশে ঘটেছিল। তো এগুলোর ফলেই হয়তোবা একটা বিপ্লবী চিন্তাধারা থেকে বিভিন্ন শিক্ষককে হয়তোবা মানে পদত্যাগের একটা মহড়া দিয়ে সবাইকে পদত্যাগ করানো, এতে হয়তোবা কিছু কিছু অনেক ভালো মানুষও লাঞ্ছিত হয়েছে। তো আমি যে বিষয়টা আলোকপাত করতে চাচ্ছি আজকে মোটামুটি যে ছাত্র শিক্ষকের সম্পর্ক প্রথমে তো বলে নিলাম যে হৃদয় থেকে হৃদয়ে একটা বিষয়গুলো থাকবে। একটা ছাত্র আসলে একটা শিক্ষকের কাছে কী চাই, একটা অভিভাবক, একটা বন্ধুসুলভ একটা আচরণ, যে আমি আমার বন্ধু অথবা আমার শিক্ষককে বলবো একটা প্রবলেমের কথা, শুধুমাত্র লেখাপড়া না বা পারিপার্শ্বিক সামাজিক যে কোনো একটা বিষয়ে যদি বলে সব কিছুর সলিউশনটা তার শিক্ষকের মাধ্যমে সে পাবে। এবং একটা শিক্ষক যে শুধুমাত্র সাবজেক্ট ওয়াইজে লেখাপড়া করবে, যে গণিতের শিক্ষক শুধুমাত্র 2+2 = 4, 5, 6 এগুলো না, তার ভিতরে একটা সামাজিক দক্ষতা, মানসিক দক্ষতা, ভূ রাজনৈতিক চিন্তাভাবনা, অর্থনীতি, পৌরনীতি, সব বিষয়গুলোতে যাতে সে একটা ছাত্রকে মানসিকভাবে পরিপূর্ণভাবে দক্ষ করতে পারে, সেই বিষয়গুলো ধীরে ধীরে উঠে গিয়ে কি হচ্ছে যে শিক্ষক তার জায়গা, যে মর্যাদা, যে মান মর্যাদা ছিল, সেটা ধীরে ধীরে হারিয়ে ফেলছে। ছাত্রদের টেন্ডেন্সি হচ্ছে মানে ছাত্রদের পরিবারের যে আমার সন্তানকে A+ এনে দাও, আমি অনেক কিছু হয়ে যাব। কিন্তু A+ আসলে কোনো মানুষের মানসিক বিকাশ বা মূল্যায়নের কিন্তু নির্ণায়ক না। এখন আমি অনেক স্টুডেন্ট ভালো যারা অতীতে ছিলেন, দেখা যাচ্ছে যে এসএসসি ইন্টারমিডিয়েটে ভালো, এমনকি ভালো ভালো সাবজেক্টে ভার্সিটিতে পড়েছেন, পরবর্তীতে সচিব হয়ে গিয়েছেন। কারণ সচিব অথবা ডিসি, এসপি, ম্যাজিস্ট্রেট হওয়ার পরে উনি কী করছেন, যে দেশের টাকা পাচার করছেন, কানাডায় অথবা আমেরিকাতে বেগম পাড়া নামক কিছু কিছু বিষয়গুলো আছে, এগুলো করছেন। তার ছেলেমেয়েরা সবাই বিদেশে পড়ে। উনি যে গ্রামের একটা মিঠপথ ধরে লেখাপড়া করতে গিয়েছেন বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসায়, কিংবা তার একটা চলন্ত একটা দুরন্ত একটা যে শৈশব ছিল, তার ছেলে মেয়ে সেটা থাকতেছে না। উনি তার টাকা পয়সা আছে, উনি তার ছেলে মেয়েকে পড়াচ্ছেন হচ্ছে বিদেশে। আর আমাদের দেশের যে বাচ্চাগুলো আছে তাদেরকে পুরোপুরি মানে বঞ্চিত করে সেই টাকাগুলো বিদেশে পাচার হচ্ছে। তো উনিও তো ভালো ছাত্র ছিল, একজন সচিব হওয়া কিন্তু চারটিখানি কথা না। তো মূলত আসলে আমার কথার যে মূল ভিত্তিটা, যে ভালো ছাত্র হওয়ার চাইতে একজন ভালো মানুষ হওয়া ভালো। এখন ভালো মানুষ হতে গেলে যে বিষয়গুলো আমাদের গুরুত্ব দিতে হবে, মানুষের সঙ্গে ভালো ব্যবহার শুধুমাত্র যে বাসায় ডেকে নিয়ে
মানে একটু বিস্কিট চানাচুর অথবা রাতে খাওয়া দাওয়া করেন, এটা মানে কিন্তু ভালো ব্যবহার না। ভালো ব্যবহার আপনার বা আমাদের সবার হৃদয়ে থাকবে আমৃত্যু পর্যন্ত, যে না উনি আমার সঙ্গে ভালো ব্যবহার করেছিল। এখন সেটা দেখা গেছে যে একটা শিক্ষক যদি একটা ছাত্রদের যে কোনো একটা বিষয়গুলো ছাত্রছাত্রীদের তার পাশে দাঁড়ালো অথবা তার সব কিছু মনোযোগ দিয়ে শুনলো এবং পরবর্তীতে তাকে একটা জীবন গড়ার ডিসিশন মেকিংয়ের যে সিদ্ধান্তটা সেটা দিয়ে দিল। আর সত্যি কথা বলতে একজন মানে ছাত্ররা শিক্ষকের কিন্তু ওয়ারিশের মতো কাজ করে। তো শিক্ষকের কাছ থেকে ভালো কিছু যদি শিখতে পারে, সে তার বাস্তব জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবনে সেগুলোর প্রতিফলন ঘটাবে। এতে করে একটা শিক্ষকের মাহাত্ম্য বা তার গর্বের বিষয়গুলো ফুটে উঠবে এবং তার একটা যে লিগেসি বিষয়গুলো, যে উনি একটা সোয়াবের কাজ করলেন, যে ভালো কিছু শিখিয়ে সেখান থেকে তার শিক্ষার্থী পাওয়ার ফলে সে সমাজে সেটা যদি ছড়ে দেয়, ওই একটা যে আমাদের যে সোয়াবের বিষয়টা, ওটা উনি কিন্তু পেতেই থাকবে। আর আলটিমেটলি একজন শিক্ষক হওয়া পৃথিবীর ভিতর সবচাইতে বেশি টাফ একটা জব, একটা প্রতিভাবান একটা পেশার নাম হচ্ছে শিক্ষকতা। অনেকে ভাবে যে হয়তো বা গান বাজনা করলাম, নাটক সিনেমায় অভিনয় করতেছি আমি, মডেলিং, এটা হয়তো প্রতিভাবান বিষয়। আসলে তা না। এমন একটা শিক্ষক যদি 50টা একটা ক্লাসে যদি ছাত্রছাত্রী থাকে, 50 জনের মতোই তার হতে হবে। ওই 50 জন ছাত্রছাত্রীকে পড়ানো, সেই সাথে তাদের মানসিক বিকাশ ঘটাতে গিয়ে এমন একটা অবস্থানগত বিষয়গুলোতে আলোকপাত করতে হবে যে আসলে নিজের ভিডিও করতে, সেই সাথে ভিডিওর সামনে ক্যামেরার ফ্রন্ট ক্যামেরাতে কথা বলতে অনেক বিষয়গুলো বলতেও পারতেছি না গুছিয়ে, কেমন যেন অনেক দিন পরে লাগতেছে যে আসলে যে আমি পারবো কি না ঠিকঠাক মতো সব কিছু বলতে। আর ক্যামেরার সাথে চোখ এই অনেক কিছু কানেক্ট করতে পারতেছে না, যে বলতে চাচ্ছি সেগুলো অনেক জড়তা, আঞ্চলিক টান চলে আসতেছে আমার। সেই সাথে গুছিয়ে কথাও বলতে পারতেছি না। ছিলাম আসলে ছাত্র শিক্ষকের সম্পর্ক এই বিষয়গুলোতে, যে প্রথমে দেখা গেছে কি 50টা ছাত্র যদি কোনো শিক্ষক যদি থাকে একটা ক্লাসে, উনি ক্লাস নিচ্ছেন, প্রথমে কি করতে হবে, 50টা ছাত্রছাত্রীদের মতো তার হতে হবে। কিন্তু কালের বিবর্তনে এমন একটা পর্যায়ে নিজেকে উপস্থাপন করতে হবে যে 50টা ছাত্রছাত্রী তার মতো হয়ে গেছে। তার মতো তার ভালো স্বভাবগুলো নেওয়া লাগবে। এখন একটা বিষয় কি, যে কোরআন শরীফ থেকে কিন্তু সূরা উল্টাপাল্টা করে কুফরি করা যায়। তো ওটা কারা করবে? ওটা শয়তানরা করবে। শয়তান, তারপর যারা আরও অগ্নির নিয়ে যারা পূজারক থাকে কিছু কিছু বিষয়গুলো, তাদের আবার সেই একই কোরআন শরীফ পড়ে তাদের অনেক মানুষের জীবন বদলে গেছে। যাই হোক, এগুলো ধর্মীয় কথাতে না এসে ছাত্র শিক্ষক সম্পর্কের কথা প্রথমে বলি, যে পরবর্তীতে কি হবে, ছাত্ররা ওই শিক্ষকের মতোই হয়ে যাবে, ভালো কিছুগুলো নেবে আর সম্পর্ক থাকবে নিবিড়, গভীর। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে সেগুলো বিলীন হওয়ার প্রধান এবং অন্যতম কারণ সামাজিক ব্যবস্থাটা, শিক্ষা ব্যবস্থা। এখন একটা শিক্ষকেরও এখানে করার কিছুই নাই, যে সবাই যদি রেজাল্ট ভিত্তিক বিষয়গুলোতে সবসময় দৃষ্টিভঙ্গি দেয় যে আমার রেজাল্টেই হয়ে গেলেই হলো, আমার কি হব না হব, আমার রেজাল্ট দরকার, তাহলে তো শিক্ষক প্রাণ খুলে পড়াতেও পারবে না। আর পড়াতে গেলে দেখা যাচ্ছে একটা ছাত্রছাত্রী সে ঠিকঠাক মতো ডেলিভারি দিতে পারতেছে না, কিন্তু একটা প্রশ্ন যদি সে পায়, সে একই ওই কয়েকটা মাত্র গদবাঁধা বিষয়গুলো সে পড়াশোনা করে পরীক্ষার কেন্দ্রে গিয়ে একটা ভালো রেজাল্ট করতেছে। ভালো রেজাল্ট এটা এসএসসি, ইন্টারমিডিয়েট কিংবা ভার্সিটিতে পড়ার পরেও হচ্ছে। তারপরে ওখান থেকেও পাশ করলো, ভালোভাবে পাশ করে একটা চাকরি বাকরি বিষয়গুলো সব কিছু করার পরে দেখা যাচ্ছে আর্থিক যেই বিষয়গুলো আসার পরে সে হয়তো আর তার ন্যায় নীতিকে ধরে রাখতে পারতেছে না। নীতি ন্যায় বিসর্জন দিয়ে শুধুমাত্র টাকা পয়সা ইনকাম, পারিবারিক সামাজিক যে মর্যাদাটা, সেটাতেই প্রাধান্য দেওয়ার চেষ্টা করছে। কিন্তু আসলে স্বল্প বিষয়গুলোতে থেকেও যে অনেক সুখে থাকা যায়, এই জিনিসগুলো পুরোপুরি শিক্ষার যে উদ্দেশ্যটা আছে, মনুষ্যত্ব অর্জন, ওই মনুষ্যত্বটা যদি না থাকে, মনুষ্যত্ব যদি ধীরে ধীরে বিলীয়মান হয়ে যায়, তাহলে সমাজের অবশ্যই সমাজের যে বিষয়গুলো যে ক্ষতিগ্রস্ত হবে সমাজের 8-10টা মানুষ। এবার কথা বলে একটু আমাদের মেডিকেল সায়েন্স নিয়ে, যেহেতু আমি পেশায় একজন চিকিৎসক এবং সেই সাথে একজন স্বল্প শিক্ষিত, অপ্রতিভাবান, আনস্মার্ট, মোটা কালো বেটে একজন শিক্ষক
কিছু কিছু ছাত্রকে আমি পড়িয়েছি বা পড়াচ্ছি। এবং মেডিকেল সায়েন্স নিয়ে বলতে গেলে আমাদের মুক্তিযুদ্ধের সময় একটু আলোকপাত করতে হবে। আমাদের মুক্তিযুদ্ধের সময় বা শেষ হওয়ার পর যে আমাদের পাকিস্তান, তো আমাদের আগে দুই দেশ আমরা একসঙ্গে ছিলাম, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। তা এখন ওই পাকিস্তানের যেই চিকিৎসকগুলো ছিলেন, যে তারা করাচি, লাহোর, ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি থেকে এসে ফাইনাল প্রফ মানে এমবিবিএসের অথবা বিভিন্ন প্রফ, যে তখন যে বিষয়গুলো ছিল যে আসলে অ্যানাটমি আর একটা সাবজেক্ট, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি মিলে একটা সাবজেক্ট, এরপর কমিউনিটি মেডিসিন এবং হচ্ছে ফরেন্সিক মেডিসিন মিলে ছিল মেডিকেল জুরিসপ্রুডেন্স একটা সাবজেক্ট, মাইক্রোবায়োলজি, প্যাথোলজি নিয়ে একটা সাবজেক্ট ছিল, আর সার্জারি, মেডিসিন, গাইনি ছিল। এবং ইন্টার্নশিপ ছিল এরকম যে একটা ইন্টার্ন সে 6 মাস একটা সাবজেক্টকে মেজর করে ইন্টার্নশিপ কমপ্লিট করতে পারবে এবং সেই সাথে সে 6 মাসে একটা ট্রেনিং সার্টিফিকেট সে পরবর্তীতে ইউজ করতে পারতো। আর বাকি 6 মাসে আর দুটো সাবজেক্ট আছে যে গাইনি অথবা সার্জারি অথবা মেডিসিনের অ্যালাইড সাবজেক্ট মিলে সে ইন্টার্নশিপ করবে। তো সেই সময় যে বিষয়গুলো ছিল যে ওই আমাদের পাকিস্তানের ওই বড় বড় শহরের যে মেডিকেল কলেজের শিক্ষকরা আমাদের যে প্রপ নিতেন, তখনও একটা আমরা বৈষম্যমূলক আচরণের শিকার হয়েছি যে আমাদের পাশ ভালোভাবে তারা করাতেন না। ভাবতেছে তোরা কি করবি, তোরা মানে বাঙালি মূর্খের জাত, তোরা কেন চিকিৎসক হবে। এরপরে মুক্তিযুদ্ধে জেতার পর ভারত থেকে মানে ভারতের বর্তমান দিল্লি, চেন্নাই, পূর্বের যে মাদ্রাজ, কলকাতা, এখানকার চিকিৎসকরা এই আমাদের প্রফেশনাল পরীক্ষায় এসে মানে এক্সটার্নাল যে বিষয়গুলো আছে, এক্সটার্নাল পরীক্ষক হিসেবে এসে পরীক্ষা নিতেন। তাই এখন ওনাদের আবার কথা যে তোমাকে আমি দেশ স্বাধীনও করে দিলাম, আবার এত তাড়াতাড়ি পাশ করাবো। আসলে মানে ক্যামেরার সামনে কথা বলতে খুবই আবার লজ্জা লাগতেছে, এমন মানে মনে হচ্ছে আমি আমাকে নিজেকে চিনতে পারতেছি না। এই যে চোখের নিচে কালি দাগ, তারপর খোঁচা খোঁচা দাড়ি, এই সব বিষয়গুলো নিয়ে এলোমেলো চুল, মানে আমি খুব মানে কনফিউশনের মধ্যে যে আমি কথাগুলো বলতে পারবো কি না। আর একা একা ভিডিও করে হাত কাঁপে, অনেক কিছু থাকে। এমনিতে আমাকে ক্যামেরার বাইরে কথা বলতে দিলে সারাদিন বাচালের মতো কথা বলতে পারবো, কিন্তু এখন কেন জানি পারতেছি না। তবুও মানে বলা উচিত আমার কথাগুলো। তো এখন সেই ভারত থেকে যে ডাক্তারগুলো আসতেন তারা পাশ করাতে চাইতেন না। তো সেই ভাবগতি টেন্ডেন্সি এখনও বিদ্যমান আমাদের কিছু কিছু শিক্ষকের ভিতর, মানে মেডিকেলের, যে আমি কেন পাশ করাবো তোমাকে, তুমি এই কাজ করলা কেন, ওখানে পানি খেতে গেছো কেন, তুমি ফেল যাও, কোথায় আসছো। আর আগেকার যে মেডিকেল কলেজগুলো ছিল সব সরকারি, কারণ বেসরকারি মেডিকেল কলেজগুলো হওয়ার পরে হয়েছে কি তাদের একটা মুখ থেকে একটা কথা বের হয়, প্রাইভেটে পড়তে আসছে, বাবা মার অনেক টাকা, তোমরা কী করবা, তোমরা পাশ করে কী করবা না করবা, তোমাদের কে পাশ করাবে, এগুলো প্রচুর কথা বলে একটা ছাত্রকে মানসিকভাবে যে কী পরিমাণ মানে বিপদ থেকে শুরু করে বিপর্যয়ের পর্যায়ে তারা নিয়ে যায়। ধীরে ধীরে মানে সেই বিপর্যয়টা অনেক ছাত্র হয়তো দেখা গেছে সুইসাইড করে বসেছে অথবা করতে চায় এইরকম। কিন্তু প্রত্যেকটা ডাক্তারই কিন্তু সাইকেট্রি নামক যে সাবজেক্টটা আছে সবাই কিন্তু পড়ে, যে তার বাস্তবে যে একটা প্রতিফলন আছে, একটা মানসিকভাবে মানুষকে সহায়তা করা। যে আল্লাহ তাআলা বলেন যে তোমরা সবাই সবাইকে সাহায্য করো, মানসিক হোক মানে কেউ নিজে উপস্থিত থেকে যেটাই হোক। যেটা আসলে বলতে চাচ্ছিলাম যে মানসিক যেই সাহায্যটা, মানসিকভাবে সাহায্য একজন মানুষকে যদি করে আল্লাহ তাআলা খুবই খুশি হন। আর সেটা যদি শিক্ষকের পক্ষ থেকে আসে, বিশেষ করে মেডিকেল সায়েন্সের যেই আমাদের ছাত্র শিক্ষক সম্পর্ক খুবই ভয়ঙ্কর, যে স্টুডেন্টরা সব সময় মানে ব্লেম দেয়, এই শিক্ষক আমার এটা করছে, এই শিক্ষকের কারণে আমার জীবন বিপর্যয়। এখনকার কথা আমি জানি না, মানে এগুলো বিভিন্ন সময় শোনা যায়। বর্তমান সোশ্যাল মিডিয়ার মানে বিভিন্ন পেজের আবির্ভাব ঘটার ফলে দেখা যাচ্ছে যে এই কথাগুলো কিন্তু আমরা ধীরে ধীরে প্রকাশ করছে বিভিন্ন ছাত্ররা। আগে কিন্তু এই জিনিসগুলো হয়তো বা থাকলেও নিজের ভেতরে রেখে দিত সবাই। তো একটা পরিবর্তন, বদল বা চেঞ্জ এগুলো নিয়ে আসা উচিত। যে আমি আমার শিক্ষকের দ্বারা যদি কোনো একটা বিষয়ে অপদস্থ হয়ে থাকে, আমি যদি শিক্ষক পরবর্তীতে হই, আমিও কি ছাত্রদের সাথে সেই একই আচরণ করবো কিনা, যে ট্রিট ফর ট্যাট, আমি যেটা ব্যবহার পেয়েছি তোমাদের সেটা হচ্ছে ফেরত দিয়ে দেবো। এগুলো বিষয়গুলো থেকেই আসলে মেডিকেলের শিক্ষক হিসেবে যে আমাদের সবার করণীয় কি, যে ভালো ব্যবহার একটা ছাত্রর বা ছাত্রীর
মুখশ্রী চেহারা দেখেই বুঝে নিতে হবে যে তার ভিতরে কি হচ্ছে, সে কি কোনো মানসিক কষ্ট যন্ত্রণা আছে কি না, সেটা কি লেখাপড়া নাকি তার সামাজিক অথবা পারিবারিক জীবন। সে যদি সেটা নিয়ে আলোচনা বা অ্যালাউ করে, কথা বলে একটা কাউন্সিলিংয়ের মাধ্যমে তাকে একটা সঠিক দিক নির্দেশনা পথ দেখিয়ে দেওয়া যে এটা করলে এটা হবে, তুমি লেখাপড়ার পাশাপাশি এগুলো নিয়ে আর টেনশন করো না, এক সময় ইনশাল্লাহ তুমি জয়ী হবে। আর আমাদের মেডিকেল সায়েন্সের লেখাপড়ার ব্যবস্থা খুবই মানে কঠিন থেকে কঠিনতম। এখানে কিছু কিছু সাবজেক্ট আছে, অ্যানাটমি থেকে শুরু করে সর্বশেষ ফাইনাল প্রপার সার্জারি, মেডিসিন, গাইনি, প্রত্যেকটা সাবজেক্ট, ইভেন আর যে সাবজেক্টগুলো আছে কোনো সাবজেক্টই কিন্তু সহজ না। ভাইবা কেন্দ্রিক এখানে লেখাপড়া, ভাইবাতে একটু মানে মনোযোগ বিচ্ছিন্ন অথবা কোনো একটা বিষয় থাকলো, অথবা ভাইবার সময় আমি বা একটা ছাত্রছাত্রী পারতেছে না, সে ফেল করবে অথবা সাপ্লি আসবে। এই মানসিক যন্ত্রণা নেওয়ার দক্ষতা সবার থাকে না, সেখানে শিক্ষকদের এগিয়ে আসতে হবে, যা ছাত্রদের আগিয়ে গিয়ে যে পথ দেখে দিল যে তুমিও পারবে, সমস্যা নাই। আর সবচাইতে বড় কথা কি, একটা শিক্ষকের উচিত ক্লাসের সবচাইতে অমনোযোগী একজন ছাত্র যে কিনা পারে না তাকে বোঝানোর চেষ্টা করে। তাকে বোঝাতে গেলেই বা সে যদি বুঝতে পারে তাহলে বাকি ছাত্ররা সবাই বুঝে নেবে যে স্যার এটা বোঝাতে চাচ্ছে, এইভাবে আমাদের পরীক্ষা দিতে হবে। আর বিশেষ করে ক্লিনিক্যাল সাইডের যেই সাবজেক্টগুলো আছে এগুলো পাশ করা অনেক কঠিন থেকে কঠিনতম। তো সুতরাং সবচেয়ে বড় কথা কি, তাহলে মানুষের বা ছাত্রছাত্রীর যে বিষয়গুলো, একটা শিক্ষকের উচিত কি যে পাশে থাকা, মানসিকভাবে সাপোর্ট দেওয়া। তো এখন আমাদের এই কাজগুলো করা সহজ হয়তো বা হতো, কিন্তু কিছু কিছু মানে চারিত্রিক বৈশিষ্ট্য আমাদের সমাজে দেখা যায়, আমাদেরও চারিত্রিক বৈশিষ্ট্য খারাপ। সেটা কি হচ্ছে, আমি এর কথা অনেকবার অনেক মানুষকে বলেছি যে আমাদের যে বাংলাদেশ যে ভূখণ্ড, এই ভূখণ্ডের লোকজন ভালো আমাদের আসলে সবাই যে বিষয়গুলো শাসন শোষণের মাধ্যমে আমাদের সঙ্গে ব্যবহার করতো, যার কারণে আমাদের অনেক সময় ভালো ব্যবহারগুলো বেশি দিন আমরা নিতে পারি না। আমাদের এখানে ভালো ব্যবহারটাকে বলা হয় বিনয়ী, বা ভালো ব্যবহারটাকে দেখা হয় একজনের যে তার একটা দুর্বলতা, যে সে দুর্বল মানুষ, সেই জন্য সে ভালো ব্যবহার করে। আর যে সবচাইতে বেশি রূঢ়, একদম অক্রোশ কণ্ঠে কথা বলে, তাকে সম্মান এখানে বেশি দেওয়া হয়। আর দিন শেষে একটা ছাত্র শিক্ষক যে বিষয়গুলো থাকে, একটা ছাত্র কিন্তু চাই যে সে মানসিকভাবে একটা সুস্থ থাকুক, আনন্দ বিনোদনের মাধ্যমে পড়াশোনাটা সে করতে পারে। কিন্তু এটা করতে দেখা যাচ্ছে সে কিন্তু ঠিকই বিনোদিত হচ্ছে, কিন্তু তাকে বিনোদিত করতে যায় যে শিক্ষকটা তার অনেক কাজে বিষয়গুলো সে বুঝতেও চায় না, তাকে অবহেলা করার একটা বিষয় আমরা নিয়ে যাই, তার দ্বার প্রান্তে নিয়ে যায়,
তার মানসিকভাবে যে সে কতটুকু বিপর্যয়ের ভিতরে পড়লো আমরা এটা আর কখনো খেয়াল করি না। আর বর্তমানে আমাদের শিক্ষার্থী ছাত্রদের যে বিষয়গুলো হয়ে গেছে পাশ ফেল কেন্দ্রিক, যে পাশ করলাম স্যারের কাছে, ওই সময়গুলোতে স্যারকে আমি একদম দেবতা হিসেবে মেনে নিলাম যে আমার স্যার এটা, স্যার আপনি স্যার পৃথিবীতে আর কেউ ভালো নাই, আপনার মতো সবাই কেন হচ্ছে না। আর সবচেয়ে বড় কথা কি যে এই একটু সবার সাথে ভালো ব্যবহার করে মজা করে একটু কথা বলে যে সবাই যাতে সব কিছু বুঝতে পারে, ছাত্রদের কথা বলতেছি, মানে একটা শিক্ষক যদি এভাবে মানে নিজ উদ্যোগে যদি এগিয়ে আসে। কিন্তু আমরা বললাম তো সেই ব্যবহারটা বেশি দিন ধরেও রাখতে পারি না, মানে নিজেরাই নিজেদের মানে চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে অনেক ছন্দপতন হয়ে যায়। মানে আমরা একটা জিনিস বুঝি না, একটা ভালো ব্যবহার, ভালোভাবে আনন্দের ভিতরে জীবনযাপন করে, এটা যে এক ধরনের অ্যান্টি ডিপ্রেসেন্ট। আমার কিন্তু এক্সট্রা করে কোনো অ্যান্টি ডিপ্রেসেন্টের দরকার নেই, কারোর সঙ্গে একটা ভালো কথা বলো। আর পৃথিবীর সব কিছু কিন্তু মানে আড্ডা কেন্দ্রিক। আমি যদি একটা স্বাস্থ্যকর আড্ডা একটা দিই, ক্লাসটাও যদি আড্ডার মতো করে নিই বা ক্লাসটা আড্ডার মতো করে আসি, কিন্তু আড্ডা আমরা অনেক সময় ভাবি যে আড্ডা মানে টঙের দোকানে এরকম লুঙ্গি পরে থাকবে, কিছু লোক চা খাবে, তারপরে কেউ বিড়ি সিগারেট টানবে, কেউ রাজনৈতিক গল্প, কেউ আবার কোনো এলাকার ভাবি মহিলার গল্প, তারপরে অনেক কিছু মানে খারাপ জিনিসগুলো, এগুলো মানে আড্ডা। এটা কিন্তু আড্ডা না, আসলে আড্ডা কিন্তু সত্যি কথা বলতে কি যে তৎকালীন কি বলবো গ্রীসের এথেন্সে এই আড্ডার বিষয়গুলো ছিল, জিমনেজিয়ামে তারা আড্ডা দিত। আর এই আড্ডার এই টপিকটা নিয়ে আমাদের ভারতবর্ষের একজন নাম করা পরিচালক সত্যজিৎ রায় তার একটা মুভি আগন্তুক, এখানে খুব সুন্দর করে আড্ডার একটা ব্যাখ্যা দিয়ে দিয়েছে। অনেকেই ভাবে যে আড্ডাটা মনে হয় ভারতবর্ষের বিশেষ করে কলকাতার একটা সংস্কৃতি, মানে পৈতৃক সম্পত্তি আড্ডা। কিন্তু আসলে আড্ডা কিন্তু মোটামুটি নবী রাসূলের যুগেও ছিল। যে আড্ডা নবী রাসূলের আড্ডা কেমন ছিল, যে তারা কেমন আড্ডা দিতেন, যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সহ অনেক সাহাবী একদা এক জায়গায় তারা বসে খেজুর খাচ্ছেন। খেতে খেতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন কি, তার খাওয়া খেজুরের যে বীজগুলো আছে সেটা আলী রাদিয়াল্লাহু আনহুর পাত্রে বা কাছে রেখে দিয়ে সবাইকে বলতেছে যে উদ্দেশ্য করে যে দেখো দেখো আলী মানে কতগুলো খেজুর খেয়েছে। আলী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই এবং জামাতা। তো উনি কি বললেন প্রতি উত্তরে যে আমি তো তাও খেজুরগুলো খেয়ে বীজগুলো রেখেছি, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে এমন পরিতৃপ্তভাবে খেজুরগুলো খেয়েছেন যে বীজ আর বের করতে পারেনি। তো তাদের আড্ডা ছিল এরকম। তারপরে আরও কিছু উদাহরণ দেখা যায় যে আড্ডার স্থলেই যে আবু হুরায়রা যে সাহাবী আছেন, ওনার নামকরণটা করা হয়। হুরায়রা মানে কিন্তু বিড়াল, ওই সাহাবীটা সবসময় বিড়াল নিয়ে থাকতো, সেজন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভালোবেসে তার নাম দিয়ে দিয়েছেন যে আবু হুরায়রা। হুরায়রা মানে হচ্ছে বিড়াল, আর আবু মানে পিতা, মানে বিড়ালের পিতা। আসলে তো একদিনে বদলানো যায় না, যে সমাজের যে প্রেক্ষাপট, গঠনতান্ত্রিক যে ব্যবস্থা, এগুলো করতে গেলে একা একা আসলে সত্যি কথা বলতে কি বয়কট করা যায়, একা একা বিপ্লব কখনো হয় না। তো যখন এই বিষয়গুলো যদি প্রাধান্য পায় ভালোভাবে, যে না এটা কেউ করতেছে, যে তার মানে মানসিকভাবে পাশে দাঁড়াইছে কোনো ছাত্র অথবা কোনো একটা মানুষের, সেটা দুর্বলতা ভেবে না নিয়ে তার একটা মানসিক দক্ষতা, বুদ্ধিদীপ্তিক যে প্রচারণা, এই বিষয়গুলো যদি কেউ ধরে নেয় তাহলে ঠিক আছে। কিন্তু এটা যদি দুর্বলতা ভাবে বা তাকে যদি অপমান, অপদস্থ, অসম্মান যদি করা হয়, তাহলে আলটিমেটলি এইগুলো সমাজ থেকে ধীরে ধীরে বিলীন হয়ে যাবে। আর বিলীন হলে আসলে মানে এই ব্যবস্থা সেই ভদ্রলোক বা ভদ্র মহিলা বা যে মানুষ, যে মানব সম্প্রদায় অথবা যে গোত্র প্রধান, যে গোত্রের লোকজন শুরু করেছিল যে ভালোভাবে সবার সঙ্গে মিশবে, সে কিন্তু আর এই কাজগুলো করার কিন্তু আগ্রহ আর পাবে না, কারণ বারে বারে সেই এগুলোর দ্বারা বৈষম্যমূলক আচরণের একটা শিকার হচ্ছে, যে তার এই ভালো ব্যবহারটাকে মানুষজন ভাবতেছে যে এটা দুর্বলতা, তাকে কেন সম্মান করবে, এই লোক তো এরকমই আসলে মানে ওয়ান কাইন্ড অফ গোপাল ভাট। এইটুকুই বলতে চাচ্ছিলাম আসলে আজকে অনেকদিন পর কথা বলতে গিয়ে, মানে ক্যামেরায় কি করে বলে জড়তা, হয়তো একটা মানসিকভাবে প্রস্তুতি না নিয়ে কথা বলা আসলে যায় না। আর আলটিমেটলি আমি তো আমার ক্ষেত্রে একটা জিনিস সবার
যে পারি সে তো পারি যে বিষয়টা আমি সেটা আধা ঘন্টা বক বক করতে পারি, কিন্তু বক বক করতে পারি ভালো। তো আজকে কেন জানি মানে জড়তা আসতেছে, হয়তো বা অনেক কষ্ট, আবেগ, তারপর ক্লান্তি, বিশ্রামের যে ঘাটতি, তারপরে বর্তমানে আমাদের বগুড়া শহরের যে অবস্থা, এই জ্যাম এমন একটা পর্যায়ে চলে গিয়েছে যে বগুড়া শহরে বের হলে বোঝা যায় যে অটো ড্রাইভার এগুলো জাতীয় একটা পেশা বগুড়া শহর। মূলত বগুড়া শহর সেই ৭২-এর নির্বাচনের পর থেকে অবহেলিত। এখানে ৭২ নির্বাচনে আওয়ামী লীগ এখানে সম্ভবত সিট পায়নি, বগুড়ার যে আসনটা ছিল সম্ভবত সত্যি সিট পায়নি। সেখান থেকে আওয়ামী লীগ সরকারের কাছে বগুড়া শহর একটা মানে অবহেলিত একটা জায়গা ছিল। ইভেন তারপরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে বাসভূমি বগুড়াতে, ওনার দল কয়েকবার ক্ষমতায় আসলো, কিন্তু এখানে কোনো উপমন্ত্রী, প্রতিমন্ত্রী, মন্ত্রী, একটা ভার্সিটি খোলা, এগুলো কোনো কিছু কিন্তু হয়নি। এবং একটা বিষয় কি, আমরা যখন ক্লাস 9 সায়েন্স নিয়ে পড়া শুরু করলাম, তখন আমি সত্যি কথা বলতে আমি একটা জেলা শহরের মফস্বলের ছেলে। আমি 3টা জিনিস জানতাম, যে ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা ভার্সিটি আর বুয়েট। বাকি আছে মানে আমার স্বপ্ন ছিল এই 3টে জায়গার ভিতরে পড়বো। তারপরে ধীরে ধীরে যখন এসএসসি পরীক্ষা দেওয়া অথবা ইন্টারমিডিয়েট এবং ভার্সিটি যখন পরীক্ষা দিতে যাচ্ছি, তখন দেখলাম যে নোয়াখালীতেও একটা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে, কিন্তু আমার স্বপ্নের শহর বগুড়াতে কিছুই নাই। বগুড়া আসলে মানে আমাদের যেই ভৌগোলিকভাবে এমন একটা এলাকা যে 7 মাথার, আমরা যদি পুলিশ প্লাজা দিয়ে ঢুকে আমরা এই জলশীতলা ইয়াকুবে মোড় দিয়ে বের হয়ে আবার যদি সপ্তপতিতে আসি, এর ভেতরে কেউ যদি ন্যাংটা হয়ে এই রাস্তাতে ঢোকে, সে ডায়মন্ডের নেকলেস কিংবা অনেক কিছু পরিহিত অবস্থায় কাপড় চোপড় নিয়ে সে উঠতে পারবে। মানে এমন একটা মানে ভৌগোলিকভাবে গ্রাউন্ড শেপে সব কিছুই আছে, যার কারণে জ্যামের একটা বিষয়গুলো থাকে। আর ডায়মন্ডের কথা বললাম, ডায়মন্ড ওয়ার্ল্ড, তারা তো কাঁচের টুকরা দিয়ে একটা সার্টিফিকেট দিচ্ছিল। এটা ইতিহাসে একটা বিরল একটা ঘটনা, যে একটা মানুষ হীরা কিনবে, সেখানে মানে সার্টিফিকেট দিচ্ছে, হীরার সার্টিফিকেট। কখনো তো সোনার কোনো সার্টিফিকেট দেয়নি, যে কেউ সোনার একটা মালা চেন বালা বানাইলো যে তাকে একটা সার্টিফিকেট দেয়। তো যাই হোক, এখন এগুলো মানে মানসিক যে যন্ত্রণার কথা বলতে চাচ্ছিলাম, যে অ্যাজ এ মানে শিক্ষক অথবা শিক্ষা যে পেশাজীবী, যে শিক্ষক যে পেশা আছে, এখানে মানে পারফর্ম করতে গেলে মানে মেন্টালি অনেক স্পেস থাকতে হয় এবং মেন্টালি পিস থাকতে হয়, শান্ত অথবা মস্তিষ্কে ভালো ভালো জিনিস থাকতে হয়। সেখানে যদি এদের ট্রাফিক জ্যাম, অটো ড্রাইভার, তারপরে রাস্তার হকারের চিৎকার, হর্ন, মানসিকভাবে অনেক মানুষ বিপদগ্রস্ত হয়ে যায়। এবং সেই সাথে আরও কিছু মানুষের যে যন্ত্রণা, প্রাত্যহিক যে যন্ত্রণাটা আছে, যে মানুষের যে ভালো যে বিষয়গুলো, ভালো ব্যবহারকে যারা যদি দুর্বলতা ভাবে, যে তাকেই বেশি অপমান করে, চলো যে ওই তো মানে সবসময় বিনয়ের সঙ্গে কথা বলে, ওকে অতটা আমরা গুণায় ধরবো না। তো অনেক কথাই বলে ফেললাম আসলে, আর অনেক কথা বলে ফেললাম আসলে। এই আমার যে ভিডিওগুলো আছে ইউটিউবের চ্যানেলে, তা আমার ভিডিও আমি দেখি। বর্তমান প্রেক্ষাপটের যে বাংলাদেশের যেই সিনেমা, নাটক, গান, যে অব্যবস্থাপনা, মানে রুচির একটা দুর্ভিক্ষ চলতেছে। মানে মামুনুর রশিদ নাট্যকারের কথা মতো বলতেই হয়, রুচির দুর্ভিক্ষ চলতেছে। সেইখানে আমার মনে হয় আমার যে ভিডিওগুলো আছে, আমার দৈনন্দিন জীবনের মানে কেলানি ভাব, একটা কি করলাম, একটা স্মৃতির পাতায় এগুলো হিসেবেও থাকে, যে আমি আমার জিনিসগুলো আবার দেখতেছি, আমাকে বিভিন্ন ডাইমেনশনে আমি কল্পনা করি, বা আমি ওই সময় কি কথা বলছিলাম, ওই সময় আমার সমস্ত কিছু যে স্মৃতিটা ভেসে ওঠে। মানে এক এক মানুষ এক এক রকম গঠনতন্ত্রে কিন্তু বিশ্বাসী। কেউ আছে যে আমি এখন এগুলো করতেছি, সে ক্লিনিকে ডিউটি করতেছে, অথবা কোনো একটা অপারেশন বা ওটি যে অ্যাসিস্ট করতেছে। তো এখন সবার কিন্তু একরকম মানে লাইফস্টাইল, মানে চাহিদা, আকাঙ্ক্ষা সব রকম একরকম নাও হতে পারে। এটা নিয়েই তো জীবনযাপন। তো এখন তো আর কথা বলতে আসলে মানে পারতেছিও না, মানে অনেক বিষয়গুলো নিয়ে মানে খুব
হতাশা নিমজ্জিত একটা মফস্বল বগুড়ার একটা মানুষ, এবং সেই সাথে একজন অপূর্ণাঙ্গ, স্বল্প শিক্ষিত, অপ্রতিভাবান, তারপর আনস্মার্ট, অদক্ষ একটা মানুষ হিসেবে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।